This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সময় এখন স্পেশাল কিছু বলার। দেখুন, ঘুণ যদি একবার ধরে ছাড়ানো মুশকিল। হ্যাঁ, আজকাল অনেক রকম ট্রিটমেন্ট বেরিয়েছে, তাও কাজটা কঠিন। ঘন ঘন ট্রিটমেন্ট না করালে আবার ফিরে আসে ঘুণ। দুর্নীতির ঘুণের কোনো ট্রিটমেন্ট হয়? দেখুন, কয়লা, গরু, শিক্ষা, পুরো, রেশন, জমি, বালি, আবাস, 100 দিন এক নিঃশ্বাসে বলাও কঠিন। এই একটার পর একটা ক্ষেত্রে ঘুণ ছড়িয়ে পড়ছে। সারার লক্ষণ তো নেই, উল্টে রোগটা বাড়ছে। শিক্ষায় প্রাথমিক থেকে উচ্চ সবেতেই দুর্নীতির অভিযোগ এ রাজ্যে। এবার মাধ্যমিকেও। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে নাকি ঘাপলার পর ঘাপলা হয়েছে। ভাবতে পারছেন? সপ্তাহের প্রথম দিনেই মাধ্যমিকে পর্ষদের দিকে আঙুল তুলে বোমা ফাটিয়ে দিল বিজেপি। দাবি তাদের হাতে নাকি ঘাপলার নথিপত্র আছে। ভাবুন, নিয়োগে আদালতে দুর্নীতি হয়েছে মেনে নিয়েছে পর্ষদ, তারপরে আরও। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে ঘুণ এই যে শিক্ষার বইয়ের প্রতি পাতা খেয়ে ফেলছে, তা নিয়ে কি আর সন্দেহ থাকে? এই ঘুণ সারানো যাবে তো? কি হয়েছে এখানে দুর্নীতি দেখাবো। তৃণমূল জমানায় এ রাজ্যে কম দুর্নীতির অভিযোগ নেই। একের পর এক দুর্নীতির অভিযোগ। পার্থ, জ্যোতিপ্রিয় জেলে, কেষ্ট তিহারে, যেখানে তাকাবেন টাকার খেলা। সেই দুর্নীতি কি এবার মাধ্যমিকে ঢুকে পড়লো? শুনুন তো। আমাদের কাছে স্পেসিফিক কমিউনিকেশন আছে, শুধু একটা সেক্টর বলবো, একটা সেক্টর, শুধু প্রিন্টিং, কোশ্চেন এবং খাতা প্রিন্টিং। লাস্ট 2 বছর পর্যন্ত হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি। পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আশপাশ, 5, 6, 5 পয়েন্ট সামথিং। হেয়ার ইজ দ্য ডকুমেন্ট, ডেট ওয়াইজ দিয়ে দেবো আপনাদের কাছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিংয়ের খরচা হয়েছে 25 কোটি টাকার আশপাশ। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি। 100 কোটির গপ্প। শুধু প্রশ্নপত্র ছাপার খরচেই কয়েক কোটির ঘাপলা বিজেপি অভিযোগ। 5 কোটির খরচ, 1 লাফে নাকি 15 কোটি। প্রশ্ন তো উঠবেই যদি সত্যি হয়। শঙ্কুদেব পণ্ডা যার কথা শুনলেন, মধ্যশিক্ষা পর্ষদের কাছে সেই প্রশ্নই রেখেছেন। আমার প্রশ্ন পর্ষদ সভাপতির কাছে, কোন দিন এটা টেন্ডার হয়েছিল? ভাই, কনফিডেন্সিয়াল যে কোনো প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি টেন্ডার ডাকতেই পারেন, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তারা পার্টিসিপেট করবেন। কোন সেই পলিসিতে আপনি টেন্ডার করেছিলেন? সেই টেন্ডার কাকে দেওয়া হয়েছে আমি তদন্তের দাবি জানাচ্ছি। কোন সিস্টেমে তাকে সেই প্রিন্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? টোটাল কিউআর কোড সিস্টেমটাই একটা জালিগিরি রাখাখানা হয়েছে, একটা বৃহত্তর স্ক্যাম, এবং কোটি কোটি টাকা নয় ছয় বাংলার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। বিজেপি শুধু সাংবাদিক ডেকে অভিযোগ করেনি, আদালতেও যাচ্ছে কাগজপত্র নিয়ে। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনায় আমরা স্পেসিফিক্যালি আগামী কাল বা পরশুর মধ্যে আমরা রেডি করছি। আমরা কলকাতা হাইকোর্টে মুভ করব। আমরা এই ঘটনার সিবিআই এবং ইডি তদন্ত চাইছি। মাধ্যমিকেও ইডি সিবিআই? দেখুন, হবে কি হবে না আদালত বলবে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে আজ একের পর এক যে অভিযোগ বিজেপি করলো, তাতে শাসকের জন্য কি স্বস্তির জায়গা ক্রমেই ছোট হচ্ছে না আরো? মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কিউআর কোডের মতো আধুনিক প্রযুক্তির সাহায্য নেয় পর্ষদ। তারপরেও প্রশ্ন ভাইরাল। এই যে অনভিপ্রেত ঘটনাগুলো করা হচ্ছে, বেসিক্যালি নাশকতামূলক। এগুলো বেসিক্যালি আপনি চক্রান্ত, মেলাইন করার জন্য। এই আর কোনো টার্গেট নেই, এবং মানে নজর ঘুরিয়ে দিয়ে নিজেদের ব্যবসা করা। এই কারা করছে স্যার? কি করে বলবো? দিনের শুরুতে বললেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সেই রামানুজ গঙ্গোপাধ্যায়ের দিকে পাল্টা আঙুল তুললেন বিজেপির তরুণ নেতা শঙ্কুদেব। প্রায় 13 জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে।
তো মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি, রাজ্যের শিক্ষামন্ত্রী, দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি? এই চাপানুতরে শেষ নয়, পর্ষদের ক্যাজুয়াল স্টাফ নিয়েও রামানুজের বিরুদ্ধে বড় অভিযোগ করে বসলেন শঙ্কু, হাতে নথি দেখিয়ে। রাজ্য সরকার পর্ষদের কাছে জানতে চেয়েছিল আপনার পর্ষদে অ্যালোটেড ক্যাজুয়াল স্টাফ কত। উনি জানিয়েছেন ক্যাজুয়াল স্টাফের সংখ্যা 270। 270 জন ক্যাজুয়াল স্টাফের 7টা ক্যাজুয়াল স্টাফের নাম পর্ষদ সভাপতি ফর্মালি প্রেসে ডিসক্লোজ করে দিন। 7 জন ছেড়ে দিন, একজন যিনি অ্যাপ্রুভড ক্যাজুয়াল স্টাফ এখানে কাজ করছেন ডিসক্লোজার দিয়ে দিন। প্রতি মাসে আপনার কাছে টাকা আসছে সরকারের কাছ থেকে 270 জনের পেমেন্ট। কারা নিচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানতে চাই। হিয়ার ইজ দ্য ডকুমেন্ট। কে ক্যাজুয়াল স্টাফ, কাকে পোস্টিং দিয়েছেন? মানে আর এক ঘাপলার গন্ধ। 270 জনের বেতনের টাকা কোথায় যাচ্ছে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কি জবাবটা দেবেন? না হলে লোকে তো ধরেই নেবে রাজ্যকে ঘোল খাওয়াচ্ছে পর্ষদ। পর্ষদের সভাপতি তিনি, ফলে উত্তরটা রামানুজকেই দিতে হবে। শুনুন, একজন পর্ষদ সভাপতি আগে জেলে, এখন বাকি পর্ষদটা হয়েছে এদের দুর্নীতির আখড়াখানা। এরা চালাবে মাধ্যমিক, এরা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট নিয়ে আমাদের ছেলেরা বাইরে গিয়ে কি মুখ দেখাবে? আমি জানতে চাই, আপনারা জানতে চাইবেন না যে 13খানা ছেলেকে আপনি সাসপেন্ড করে দিলেন? নজর ঘুরিয়ে দিয়ে অন্যত্র করে প্রেস, অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড সবাই যাতে কোথা থেকে প্রশ্ন বেরোলো, কি বেরোলো, কেন বেরোলো, এইটাতে যাতে মনোনিবেশ করে এবং যারা এই অসাধু কাজে লিপ্ত তারা যাতে তাদের মতো করে কাজ করে বেরিয়ে যেতে পারে, তাদের প্রতি যাতে নজর নিক্ষেপ না হয়। শুধু সেই কারণেই বোর্ডকে আঘাত করতে হবে, বোর্ডের প্রতি অনাস্থা দেখাতে হবে বা এমন কথাবার্তা বলতে হবে যাতে আবার দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়। দেখুন, বিতর্ক না দাবানলের মতো, একবার লাগলে কিছুতেই তা থেকে বেরোনো যায় না। শুরুটা কিসে হয়েছিল? প্রশ্ন ফাঁসে, ঘুরে ফিরে সেই বিতর্কের কেন্দ্রে তৃণমূল। মমতার পুরনো একটি মন্তব্যকে সম্বল করে ঝাঁপি খুললেন শঙ্কুদেব। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে। তো 2011-র আগে তিনি লড়াই করছিলেন, তিনি আক্রান্ত হয়েছিলেন, যিনি করেছিলেন তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন। আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক, যার নাম, ও নামটা তো আগে বলতে হবে, ইনি হচ্ছেন আরেক ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত, আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি। ভাবছেন নিশ্চয়ই হচ্ছিল পর্ষদের কথা, সেখানে কোথা থেকে ঋতব্রত এলেন? কে একজন শুভ্র? তাকে নিয়েই বা বিজেপির এত বলার কি আছে? চলুন আমরা কথা না বাড়িয়ে শঙ্কুর অভিযোগটা ভালো করে শুনি। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন, একটা সেকেন্ড ক্লাস প্লেয়ার, তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ, তিনি হ্যান্ডেল করছেন। তিনি সারা পশ্চিমবাংলার সমস্ত মাননীয় শিক্ষক মহাশয়দের নির্দেশ দিচ্ছেন, তিনি চালাচ্ছেন শিক্ষা ব্যবস্থা। বিতর্কটা এখানেই। মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনে থাকার কথা সচিব, যুগ্ম সচিব পর্যায়ের অফিসারের, সেখানে শুভ্র একজন ক্লার্ক, শাসক দলের শ্রমিক ইউনিয়ন করেন। কি করে তিনি এই গুরুদায়িত্ব পেলেন? আর গলতটা কি সেখানেই? বিজেপির দাবি তো তাই। প্রশ্ন ফাঁসের দায় ঋতব্রত শুভ্র জুটির ওপরেই চাপালেন শঙ্কু। স্পেসিফিক কমপ্লেন করছি, ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই, তারা ইনভলভ নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে, ফাঁসিয়ে এনারা পুরোপুরি ব্যবসা অপারেট করছেন। মাধ্যমিক পরীক্ষাটা এখন তৃণমূল কংগ্রেসের পরীক্ষা ব্যবস্থা হয়েছে। মুখপাত্র অনেক ইস্যুতেই সরব হন, তবে শঙ্কুর নির্দিষ্ট অভিযোগগুলো নিয়ে একটা কথাও বলতে শোনা গেল না। রামানুজের মতো তিনিও দাবি করলেন একে প্রশ্ন ফাঁস বলে না। মাধ্যমিকের কোনো প্রশ্ন
লিক হয়নি, এটা শঙ্কুদেব পান্ডা ঠিক কথা বলছেন না। পরীক্ষাটাকে নিয়ে ছেলে খেলা রাজনীতি করতে চায়, তারা এগুলোকে লিক বলবে। মুখর মুখপাত্রের মুখে ছেলে খেলার রাজনীতি, কিন্তু পর্ষদে তৃণমূলতন্ত্রের অভিযোগ গুরুতর। দেখুন, ব্রাত্যবাবুই একমাত্র নেতা যিনি বুকে হাত রেখে দাপটের সাথে বলেছিলেন, যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তা চাকরি তো আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। সে চাকরি আমি কাকে দেব? তাহলে সেই চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেব, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। আমি জানতে চাই ব্রাত্যবাবুর কাছে, মধ্যশিক্ষা পর্ষদে অফিস ওয়ার্কার বলে পোস্টে যাদেরকে রিক্রুট করছেন, রিক্রুট করার আগে দেখে নিচ্ছেন এই পোস্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার নয়, আপনার সরকার অ্যাপ্রুভ করেছে তো? 13টা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দিচ্ছি আজকের জন্য এক্সক্লুসিভলি। আমি নাম বলে ওদের আর বিড়ম্বনায় ফেলতে চাই না। প্রত্যেকের বাড়ি দমদমে। কবে পরীক্ষা হলো? কি প্রসেসে চাকরি দিলেন? 13 জনকেই দিয়ে দিলেন, সবাই দমদমে। আচ্ছা, আরও একটা এক্সক্লুসিভ দিই, 35 জনের নাম লিস্টেড হয়ে এখন পড়ে আছে, যে কোনো দিন রিক্রুটমেন্ট হবে তাদের, তারাও সবাই দমদমে। স্বজন পোষণের আর এক অভিযোগ, এবার বিরোধীরা দাবি করে মধ্যশিক্ষা পর্ষদ ও তৃণমূলের হাতে। কোন যুক্তিতে তা খারিজ করবেন মুখপাত্ররা? মোদ্দা কথাটা কি? তৃণমূল যেখানে সেখানেই টাকা, তৃণমূল যেখানে সেখানেই ঘাপলা, তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি। আজ মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা নিয়ে পর্ষদ নিয়ে পরপর যে অভিযোগগুলো শঙ্কু করে গেলেন, তার মোদ্দা অভিযোগ তো এটাই। লাভলির কথা আজ আর একবার মনে পড়ছে না? শাসক তৃণমূলের ওপেন সিক্রেট, গতকাল দলীয় সভায় বলে ফেলেছেন অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। ও লাভলি, গ্রুপবাজি বন্ধ করুন। আপনাদের আজকে শেষবারের মতো আমি বলে যাচ্ছি, গ্রুপবাজি বন্ধ করুন। গোপন কথাটা গোপন থাকবে না, শুনলেন তো? দল না থাকলে রোজগার থাকবে না। লাভলির মন্তব্যে দল কি বিড়ম্ব নয়? যে কোনো বাড়িতেও অভিভাবকরা বলেন এইটা হলে খারাপ হবে, এটা করো না, ওটা হলে ভালো হবে, ওটা করো। ফলে একজন বিধায়ক লাভলি মৈত্র, তো তিনি একজন এলাকার অভিভাবক, তো অভিভাবকের মতো যদি কিছু সতর্ক কোনো এলাকায় করে থাকেন, তা নিয়ে বিতর্কের কি আছে? কুণাল বাবুর কথা খুব একটা স্পষ্ট হচ্ছে না। দলের বাকি নেতাদের কথা শুনলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ও লাভলি বলা যায় কি? দেখুন তো, বিধায়ক যেটা বলেছে, আসলে ও বলতে গিয়ে একটু হয়তো স্লিপ অফ টাং, বলতে গিয়ে একটু হয়তো সমস্যা হয়েছে। যেভাবে বলতে চেয়েছিল আসলে সেইভাবে বলতে পারেনি। তবে এটা তো ঠিক যে সৎভাবে স্বচ্ছভাবে কাজ করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন। এমন অভিযোগ, তার উপর লাভলি তড়কা, বিরোধীরা তাল ঠুকবে না? তৃণমূল কংগ্রেসের কাছে তো উপার্জনের জায়গা। তার মনে যেটা মধ্যে ছিল বা যেটা ওনারা করেন তাদের বড় বড় দলের নেতা নেত্রীরা বলছেন 25-75 রেশিও মেনটেন করার কথা বলছে। আর কে সিন্ডিকেট রাজ কন্ট্রোল করবে, এর জন্য মারামারি হানাহানি লাশ ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তো নতুন কিছু বিষয় নয়। আমি শুধু ওটাই বলবো, ও লাভলি। কিন্তু পুরো ব্যাপারটা মানে ওই দুর্নীতির নতুন পোকা নতুন যে জায়গাটি বেছে নিয়েছে, তারপর তার যা পরিণতি হবে যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে দিনের শেষে ও লাভলি বলতে পারবে তো রাজ্যের শাসক শিবির। এবার বরং আমি দেব কথায় আসি। তিনি তো কিচ্ছু বলেন না, শুধু ইস্তফাপত্র দিয়েছেন তিনটে একসঙ্গে, ব্যাস। তারপর দেবকে ঘিরে হাওয়া গরম হচ্ছে রাজ্য রাজনীতিতে। বরাবরই মিডিয়ার সামনে খুব পরিশীলিত বক্তব্য রাখেন সাংসদ অভিনেতা দেব। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ, কিন্তু এবার প্রশ্নটা উঠছে, তিনি কি আর শাসক দলের থাকবেন?
এই যে রাজনীতি ঘুরপাক খাচ্ছে, জল গরম হচ্ছে রাজনীতিতে, তার আঁচ তো স্পষ্ট। গরমাগর্মি বিষয়টি ভালো মতো দেবও বুঝছেন। বিশেষ করে হিরণের নাম এলে তো কথাই নেই। দুজনেই অভিনেতা, তবে দুটো আলাদা দলে, শত্রু শিবিরে। আর দেবের নামে অগ্নি শর্মা হিরণ। এতদিন এই ছবি স্বাভাবিক ছিল আমাদের সামনে, কিন্তু তিনখানা পদ থেকে একসঙ্গে দেবের পদত্যাগ, আর তারপর বিজেপির নেতারা একে একে যেমন যেমন মন্তব্য করছেন তাতে কি সব হিসেব ওলটপালট? ঘোর শত্রুই কি এখন ঘোর মিত্র? কয়েকদিন আগেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হয়েছিল, মেদিনীপুর নিয়ে সাংগঠনিক বৈঠক। মনে আছে নিশ্চয়ই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ডান দিকে বসেছিলেন অভিনেতা দেব, এবং দেবের প্রশংসা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সকলে ভেবে নিয়েছিলেন দেব নিমরাজি হলেও এবারে তাকে আবার টিকিট দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তিনিও রাজি হয়ে যাবেন হয়তো। কিন্তু তার কটা দিন পরেই এরকম হিসেব ওলটপালট। কানে বাজছে বিজেপি বিধায়ক হিরণের নতুন সুর, তাই হিসেব ওলটপালট। সেই সুরটাই তো শোনাবো আপনাদের। দুয়ারে লোকসভা ভোট, আর সেই সময় বোমাটা ফেলেছেন ঘাটালের তৃণমূল সাংসদ। একযোগে 3টি পদ থেকে ইস্তফা দিলেন। কি হয়েছে তৃণমূলের তারকা সাংসদের? বাংলার রাজনীতি তো চোরকি পাক খাচ্ছে এই প্রশ্নে। উত্তর নেই। নির্বাচন আর লড়তে চান না সাংসদ, নাকি অন্য কোনো কারণে সরে দাঁড়ালেন এতগুলো পদ থেকে? দেব কি তাহলে পদ্মবনে পা বাড়াচ্ছেন? না, সাংসদ অভিনেতা মুখে কুলু পেটেছেন, বললেন হিরণ। উনি যা পার্টি জয়েন করুন না কেন, যদি নাও করেন, যদি করেন যে কোনো পার্টিতে, আমি সবসময় ওনাকে স্বাগতম জানাবো, সাধুবাদ জানাবো। বোঝো কাণ্ড, এ কার মুখে স্বাগত জানানোর বার্তা, সাধুবাদের কথা? হিরণ, বিজেপির বিধায়ক, যিনি বরাবর দেবকে নিশানায় রেখে আক্রমণ করে গেছেন একের পর এক। এনামুল হকের কাছ থেকে কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব, আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব? মালদ্বীপে ঘুরতে যাব। হিরণ বলেছে, হিরণ আমার বন্ধু। রাজনীতি তো এটাই তো নিয়ম, মানে একটা জায়গা গেলে সেই জায়গার এমএলএ এমপি যদি তোমার দলে না হয় তো তাকে আক্রমণ করা, আমার মনে হয় সেটাই প্রসেস, সেটাই করছে। কিন্তু আমি এই রাজনীতিকে বিশ্বাস করি না। মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তাই জন্য তাকে সিবিআই এবং ইডি ডেকে পাঠিয়েছে। এই যখন অবস্থা, তখন দেবের বিজেপিতে যোগদানের প্রসঙ্গে স্বাগত জানানোর সুর তাৎপর্যপূর্ণ বই কি? তাজ্জব কি বাত? গরমাগর্মি খতম, সুর এখন নরম। তা দলের রাজ্য সভাপতি কি বলছেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো সৎসঙ্গে আসতে না পারলেও অসৎসঙ্গে না থাকাটাই ভালো। তো সৎসঙ্গ তো সবার জোটে না সহজে, পুণ্য করতে হয় তার জন্য। তো এখনো মনে হয় সেই পুণ্য করেনি, আর একটু সময় লাগবে। সময়টা কখন আসবে? লোকসভা ভোটের আগে? যে হারে জল ঘোলা বাড়ছে। কেন সরেছে তার ব্যক্তিগত বিষয়। পরিস্থিতির বাধ্যবাধকতায় ইস্তফা দিলেন, নাকি কারণ নির্দেশে ইস্তফা দিলেন, এটা তো আমাদের জানা নেই। লুঠেরাদের রাজত্বে ভদ্রলোকেদের কোনো চান্স নেই। অপেক্ষা করুন না, সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন। ঠিক সময় এলে এর ব্যাখ্যাটা দিয়ে দেওয়া। দেব নীরব, মুখের তালা, খুলে দিয়েছে যাবতীয় বিতর্কের দরজা জানলা, আর সেখানেই বইছে দল বদলের হাওয়া। জল্পনার ঝড় উঠল, রাজনৈতিক শত্রু হিরণও স্বাগত জানিয়ে ফেলল। তারপর পরের বোমা পড়া কি স্রেফ সময়ের অপেক্ষা? দরজা নক করলে তবে দরজা খুলবো কিনা ভাববো, এখনো নক করেনি কেউ। আগে কলিং বেলটা বাজাক, তবে ভাববো। ভাববো বললেন, বাতিল করে দেননি কিন্তু শুনেই। সুতরাং জল্পনা জিয়ে থাকলো। তবে শুরুতেই দুর্নীতির ঘুণ পোকার কথা বলছিলাম। দেখুন, কালীঘাটের কাকুর হয়ে সওয়াল করা আইনজীবী ওই একই মামলায় রাজ্যের হয়ে সওয়াল কি করে করছেন, প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে পার্থ চ্যাটার্জির হয়ে সওয়াল করায় এজিকে রাজ্যের অনুমতি আনতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার কাকুর জামিন মামলায় পিপি দেবাশিস রায়কে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখে বিচারপতির বক্তব্য, আইনজীবীদের এই ভূমিকা একেবারেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট জমা দিল এসএসকেএম। মামলার পরবর্তী শুনানি 7 ফেব্রুয়ারি। একটু আগে আপনাদের লাভলি মৈত্রের বক্তব্য দেখাচ্ছিলাম।
এক একজন দলকে মন্তব্য করে সমৃদ্ধ করছেন নাকি আরো গাড্ডায় ফেলছেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আরও শোনাবো অন্য শাসক দলের নেতাদের কথা। অর্জুনকে সরাসরি এবার খুনি পরিবারের সদস্য বলে আক্রমণ করে বসলেন সোমনাথ শ্যাম। দেখুন, অর্জুন আর শ্যামের অহিনকুল সম্পর্ক বহুদিনের। বারবার সুব্রত বক্সিবাবু থামাতে চেয়েও পুরোপুরি থামাতে পারছেন না। আবার মুখ খুললেন তিনি, শুনুন। দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। তো অর্জুন সিং কি খুনির পরিবার? 100 বার। তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিংয়েরও বিরুদ্ধে। তো এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে। সাংবাদিকের প্রশ্ন শুনে আর রাগঢাক করলেন না সোমনাথ শ্যাম, যেন নামটা বলতেই চাইছিলেন। তো অর্জুন কিছু বলবেন না বলেছেন। কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে, বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে, কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না, সেই লোকটাকে একটু বুথ থেকে দূরে রাখবেন, তাদের দরকার নেই। লাস্ট আওয়ারে এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন, সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়ে যে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে? দুই বিধায়ক সরব, কিন্তু আমি আপাতত নীরব। তার কারণ হচ্ছে গোটা বিষয়টা দল দেখছে, দলের সিনিয়র নেতৃত্ব দেখছেন, ফলে এই মুহূর্তে এই নিয়ে কোনো মন্তব্য করছি না। সংসদে ধোঁয়াকাণ্ডের জেরে এবার বিধানসভার নিরাপত্তা বাড়ল। বিধায়ক কর্মী প্রত্যেককে এবার থেকে পরিচয়পত্র দেখিয়ে তবে ঢুকতে হবে। বিধানসভার সব প্রবেশ পথে ড্রপ গেটের ব্যবস্থা। ঠোঁটকাটা আবার আগামীকাল।